সাভারে পুলিশ চেকপোস্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিল্প পুলিশের এক সদস্য নিহত। ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসীদের গুলিতে পুলিশের পিকআপ ভ্যান খাদে 5 পুলিশ সদস্য আহত। রাজধানীতে ইতালি প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুল পড়ুয়া মেয়ে নিহতের ঘটনায় দারোয়ান সহ 3 জন আটক। শিল্প ও মিডিয়া পল্লীর জন্য প্লট বরাদ্দ হলেও তেজগাঁ শিল্প এলাকার অধিকাংশ প্লট ব্যবহার করছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত গণপূর্ত মন্ত্রণালয়ের। ঘাটতি মেটাতে ভুটান থেকে স্বল্প মূল্যে জলবিদ্যুৎ আনতে চায় বাংলাদেশ। আমদানি নির্ভরতা কমাতে নিজস্ব উৎপাদন বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এবং দলীয় কিংবা ব্যক্তিগত স্বার্থে বারবার সংবিধান সংশোধন করায় ব্যাহত হয়েছে মূল উদ্দেশ্য, বলছেন প্রণেতারা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফিরে পেয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিল্প পুলিশের এক সদস্য নিহত ও আরও একজন আহত হয়েছেন। সকালে আশুলিয়ার বারুইপাড়ায় নন্দন পার্কের সামনে পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে। পরে বেলা 11টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আহত পুলিশ সদস্যকে দেখতে এনাম মেডিকেল হাসপাতালে যান। পুলিশ জানিয়েছে, সকাল 7:30টার দিকে আশুলিয়ার বারুইপাড়া চেকপোস্টে পুলিশের একটি মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলে থাকা যুবকেরা পুলিশ সদস্যদের এলোপাথাড়ি ছুরিকাঘাত করে আহত করে। পরে তারা ফাঁকা গুলি ছুটতে ছুটতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত পুলিশ সদস্যদের প্রথমে ফাতেমা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের এনাম মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মকবুল নামে এক পুলিশ সদস্য মারা যান। নূর আলম নামে আরেক পুলিশ সদস্যের অবস্থাও আশঙ্কাজনক। তারা দুজনেই শিল্প পুলিশ 1-এর কনস্টেবল। আমরা মৃত পাই, পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে সে মারা গেছে এবং বেশ কিছুক্ষণ আগেই মারা গেছে। খুব সম্ভবত তাকে মৃত আনা হয়েছিল। এই অবস্থায় তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাই আমরা। আরেকজন আছে, তার বুকে আঘাত আছে এবং হাতের উপরের অংশে তার আঘাতের চিহ্ন আছে। সেখানে খুব সম্ভব ব্রাকিয়াল আর্টারি ইনজুরি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে যায়। এতে আহত হন 5 পুলিশ সদস্য। মঙ্গলবার রাত 11টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গতকাল রাতে সদর থানা পুলিশের একটি টহল দল ঘাটুরা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় খবর পেয়ে অবৈধ অস্ত্র ও মালামাল বহনকারী একটি প্রাইভেট কারকে পুলিশ ঘাটুরা এলাকায় থামানোর নির্দেশ দেয়। কিন্তু নির্দেশ অমান্য করে গাড়িটি চলতে থাকে। পরে পুলিশ শহরগামী গাড়িটিকে ধাওয়া করলে দুর্বৃত্তরা গাড়ির ভেতর থেকে পুলিশের পিকআপ লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় একটি গুলি পুলিশের পিকআপ ভ্যান চালকের পাশে এসে লাগলে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপটি পাশের খাদে পড়ে যায় ও 5 পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোর্সের মাধ্যমে খবর পায় যে এখানে একটা লাল রঙের প্রাইভেট কারে কিছু অবৈধ মালামাল আছে বা অস্ত্র আছে। তারা ওই গাড়িটাকে আসা মাত্র গাড়িটাকে ধাওয়া করে। তো অল্প কিছু দূর যাওয়ার পরে সেই প্রাইভেট কার থেকে আমাদের পেট্রোল গাড়িতে একটা ফায়ার করে। গ্লাসের ঠিক উপরের দিকে ফায়ারটা লাগার পরেই আমাদের ড্রাইভার নিয়ন্ত্রণ হারায়। পাশে যে খাদ আছে সেই খাদে উল্টে গাড়িটা পড়ে যায়। তাদেরকে ধরার ব্যাপারে আমরা বিভিন্ন জায়গায় যে চেকপোস্ট জোরদার করেছি। রাজধানীতে ইতালি প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুল পড়ুয়া মেয়ে নিহতের ঘটনায় বাড়ির দারোয়ান সহ 3 জনকে আটক করেছে পুলিশ। গত রাতের এই ঘটনায় গুরুতর আহত স্ত্রী ও অপর মেয়ের অবস্থা অপরিবর্তিত রয়েছে। ইতালি প্রবাসীর নিহত মেয়ে সামিয়া হোসেন 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ ইতালি প্রবাসী আব্দুল সেলিমের কদমতলীর বাসায় কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে। বাসায় প্রবেশ করেই তারা সেলিমের স্ত্রী শাহেদা মৃধা ডলি ও তার 2 মেয়েকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে শাহেদার বড় মেয়ে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সামিয়া মারা যায়। পরে আহত অবস্থায় অপর 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয় স্বজন ও এলাকাবাসী। সারারাম্মু আমাদের গেটে নক করতেছিল, তখন আমি আবার আমাদের ফোকা আছে সেখানে দেখছি যে সারারাম্মু। পরে সারারাম্মুর গেট খুলছি, দেখি কি রক্ত। পরে আমার বোন আবার অসুস্থ হয়ে পড়ছে যে এরকম দেখা। পরে আমরা 2 জন গেট লাগাইছি, আর গেট খুলি নাই। আর কি হয়েছে আমি তা জানি না। খালি বলছিল আপা আপা, এটা বললে আর পরেই চলে গেছে।
মানে তার ঘরে কি ঘটনা ঘটছে বা কি এটা কিছুই আমাকে বলতে পারে নাই। ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দারোয়ানকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, হত্যাকারীরা শাহেদার পূর্ব পরিচিত, তাদের ধরতে অভিযান চলছে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এসেছিল তারা গত 3 দিন যাবত এই বাসায় এসছে এবং একজন নাকি পাশের বাসায় 1 বছর আগে ভাড়া ছিল। আমরা কিছু নাম পেয়েছি তাদেরকে গ্রেপ্তার করার জন্য। ইতিমধ্যে আমরা 2টা টিম এঙ্গেজ করেছি এবং আশা করি হয়তো খুব তাড়াতাড়ি তাদের ধরতে সক্ষম হব। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই 4টি বিষয়কে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ধরে 1972 সালের 4 নভেম্বর প্রণয়ন করা হয় সংবিধান। সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন মনে করেন, অগণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সরকারগুলো দলীয় কিংবা ব্যক্তিগত স্বার্থে বারবার সংবিধান সংশোধন করায় বিভিন্ন সময়ে সংবিধানের মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে। আর সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন, সংবিধানের মূল চেতনা বিনষ্ট করার চেষ্টা হলেও 15 সংশোধনীর মাধ্যমে 72-এর মূল সংবিধানে ফিরে যাওয়া হয়েছে। আফজাল হোসেনের রিপোর্ট। সংবিধান একটি দেশের সর্বোচ্চ আইন, যে আইনের মাধ্যমে পরিচালিত হয় রাষ্ট্র। দেশ স্বাধীনের পর যুদ্ধ বিধ্বস্ত দেশটি কিভাবে চলবে সেই উদ্দেশ্যেই 1972 সালের 4 নভেম্বর প্রণয়ন করা হয় সংবিধান। এই সংবিধানের মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, যা কার্যকর হয় সে বছরের 16 ডিসেম্বর থেকে। স্বাধীনতার 44 বছরে অগণতান্ত্রিক ও গণতান্ত্রিক সরকারগুলো সংবিধানের 16টি সংশোধনী আনে। অভিযোগ আছে অধিকাংশ সংশোধনী করা হয় দলীয় কিংবা ব্যক্তিগত স্বার্থে, যদিও পরে 3টি সংশোধনী অবৈধ বলে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। সাবেক আইনমন্ত্রী মনে করেন, 15তম সংশোধনীর মাধ্যমে সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা ফিরে পেয়েছে। যে সংবিধান আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ মানুষের রক্তদানের মাধ্যমে যে সংবিধান অর্জিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের, সেই সংবিধানটি আবার ফিরে আসছে। এটা হলো 15th অ্যামেন্ডমেন্ট। আর সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন মনে করেন, মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় 72-এর সংবিধান তৈরি করা হলেও রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে সংবিধানের সংশোধনী এর মূল উদ্দেশ্য বারবার ব্যাহত করেছে। এখনো সেই প্রশ্ন থেকে যাচ্ছে যে 72-এ যে আমাদের স্বাধীনতার মধ্যে দিয়ে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই সংবিধানকে আমরা কতখানি এখন ধরে রাখতে পেরেছি। 72-এর যে চিন্তাধারা, নট ভারতের ভাষা, এর মধ্যে যে চিন্তাধারা ছিল, সেই চিন্তাধারা থেকে আমরা সরে যাচ্ছি কিনা। এই দুই আইন বিশেষজ্ঞ মনে করেন, জাতীয় প্রয়োজনে সংবিধান সংশোধন করা যাবে, তবে তা হতে হবে অবশ্যই জনগণের মতামত নিয়ে। যে আমাদের স্বাধীনতা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জিহাদ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। দেশের সবকটি সন্ত্রাসী বা জঙ্গি সংগঠনের সাথে জামায়াত শিবিরের নেতাকর্মীরা জড়িত এবং বেগম জিয়া এদের মদত দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। অপকর্মের কথা ভেবে আত্মশুদ্ধি হয়ে হয়তো উনি তার ভুল স্বীকার করে উনি সুস্থ রাজনীতি ধারায় ফিরে আসবেন, কিন্তু তার গত পরশু দিনের এই সমস্ত বক্তব্যে জাতির কাছে মনে হয়েছে বেগম খালেদা জিয়ার এই ভুল শুধরানোর কোনো মানসিকতা নেই। উনি আসলে এই মানসিকতায় সন্ত্রাসী এবং জঙ্গি মানসিকতায় বিশ্বাসী। উনি তাদের প্রভুর নির্দেশে এই বাংলাদেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করে দেওয়ার জন্য। জেএমবি বা ওই আনসারুল্লাহ বাংলা টিম, যত সংগঠনই এই বাংলাদেশে সন্ত্রাসী হিসাবে আসে বা জঙ্গি হিসাবে, সবগুলাই কিন্তু জামাতের। লুই আইকানের তৈরি জাতীয় সংসদের মূল নকশা আগামী 3 মাসের মধ্যে সংসদ সচিবালয়ের সচিবকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে 3 সদস্যের আপিল বেঞ্চ জাতীয় সংসদ সচিবালয়কে নির্দেশ দেন। এর আগে সংসদ ভবন এলাকার মূল নকশার ভেতরে স্পিকার এবং ডেপুটি স্পিকারের বাসা থাকাকে অবৈধ বলে নির্দেশ হয়। এছাড়াও সংসদ ভবনকে ওয়ার্ল্ড হেরিটেজের একটি অংশ হিসেবে তালিকাভুক্তির জন্য সরকারের পক্ষ থেকে ইউনেস্কোর কাছে আবেদন জানানোর নির্দেশও দেন আপিল বিভাগ। পরে ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে এই আদেশ দেন আদালত। এর আগে গত 13 অক্টোবর একনেকের সভায় শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাবটি উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী সংসদ ভবনের স্থপতি লুই আইকানের মূল নকশা অপরিবর্তিত রাখার নির্দেশ দেয়। ওই দিন প্রকল্প অনুমোদন স্থগিত করা হয়। সময় সংবাদে আরো থাকছে, সিন্ডিকেটের কারণে কোরবানির চামড়া বিক্রি করতে না পেরে চট্টগ্রামের কয়েকশো ব্যবসায়ীর মাথায় হাত।
প্রতি পিসে লোকসান গুনতে হচ্ছে অন্তত 200 টাকা। শিল্প স্থাপনের জন্য প্লট নিলেও তেজগাঁ শিল্প এলাকার অনেক প্লট ব্যবহার হচ্ছে গ্যারেজ, ওয়ার্কশপ ও গুদাম হিসেবে। বিভিন্ন সরকারের আমলে প্রভাবশালী রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা এসব প্লট বরাদ্দ পেলেও সেগুলোতে কোনো শিল্প কারখানা করেননি। অনেকে বিক্রি করে দিয়েছেন, কেউ বা ভাড়া দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানকে। এছাড়া মিডিয়া পল্লীর নামে বরাদ্দ নেওয়া অধিকাংশ শিল্প প্লট খালি পড়ে আছে। এই অবস্থায় এসব প্লটের বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। তেজগাঁও শিল্প এলাকা নিয়ে হাজিরা শিউলি 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। জমির অভাবে অনেক উদ্যোক্তা শিল্প স্থাপন করতে না পারলেও তেজগাঁও শিল্প এলাকার একাধিক প্লট খালি পড়ে আছে। স্বল্প দামে শিল্পের নামে প্লট নিয়ে অনেকে বিক্রি করে দিয়েছেন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে, কেউ বা আবার গ্যারেজ, ওয়ার্কশপ ও গুদাম হিসেবে ভাড়া দিয়েছেন। এক্ষেত্রে অনুমোদন না নিয়ে ভাড়া দেওয়ার নিয়ম না থাকলেও তদারকির অভাবে মালিকরা মূল্যবান শিল্প প্লট ভাড়া দিচ্ছেন। বিভিন্ন সময়ে বেশ কিছু শিল্প প্লট বরাদ্দ হয়েছে একেবারে রাজনৈতিক কারণে, সেগুলো পরবর্তী পর্যায়ে তারা বরাদ্দ নিয়েই অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। ভাড়া দেওয়ার নিয়ম হলো, আমি যতটুকু সম্ভব জানি, গণপূর্ত মন্ত্রণালয় থেকে সে পারমিশন নিয়ে সে ভাড়া দিতে হয়, এবং ভাড়া দিতে হইলেও সেটা উৎসকর দিতে হবে। এদিকে তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ জায়গা মিডিয়া পল্লীর নামে বরাদ্দ দেওয়া হলেও সরেজমিনে দেখা যায় অনেক প্লটে নেম প্লেট ছাড়া মিডিয়ার কোনো কার্যক্রম নেই। বিএমপির আমলে সবগুলো ফলট করে বিক্রি করবে, মিডিয়া পল্লী বানায়। মির্জা আবাসে নিচে, তার মির্জাবাদে নিচে, সাদে গোধন খোয়া নিচে। মিডিয়া পল্লীর জন্য বরাদ্দ নিয়ে কেউ হয়তো ভাড়া দিয়ে রাখছে, ওই যে সাইনবোর্ড কোম্পানি ভাড়া দিয়ে রাখছে, গাড়ির গ্যারেজ ভাড়া দিয়ে রাখছে। মিডিয়া পল্লীর নামে প্লট বরাদ্দে অনিয়মের কথা স্বীকার করে গণপূর্ত মন্ত্রী জানান, অব্যবহৃত প্লটের বরাদ্দ বাতিল করা হবে। নাম সর্বস্ব পত্রিকা যাদেরকে দেওয়া হয়েছে, এবং এগুলা প্রায় 1 বিঘার উপর, এগুলি আপনার ওদের কিছু হইতেছে না, নিয়ে বসে আছে। আমরা একটা প্ল্যান করছি যে এইসব মিডিয়া পল্লী যেটা করা হয়েছে এটা সম্পূর্ণ বাতিল করা। এই শিল্প এলাকায় বর্তমানে 430টি প্লট উপপ্লট থাকলেও কয়টি অব্যবহৃত বা খালি পড়ে আছে সেই পরিসংখ্যান পাওয়া যায়নি। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ভুটান থেকে স্বল্প মূল্যে জলবিদ্যুৎ আনতে চায় বাংলাদেশ, যেখানে সম্মতি দিয়েছে ভুটানও। সম্প্রতি বাংলাদেশ সফর করা ভুটানের অর্থ ও জ্বালানি বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠকের পর আঞ্চলিক সহযোগিতা চুক্তির মাধ্যমে ভুটান থেকে বিদ্যুৎ এনে ঘাটতি পূরণের আশা করছে বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি নিজস্ব উৎপাদন বাড়ানো না গেলে বিদ্যুৎ খাত ভবিষ্যতে পুরোপুরি আমদানি নির্ভর হয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। ভেড়ামারা থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়, ক্যামেরায় ছিলেন বাবুল হোসেন। 2013 সালের অক্টোবরে ভেড়ামারার এই সাব স্টেশনটির মাধ্যমে প্রথমবারের মতো 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। ভারতের মতো করে এবার বন্ধুরাষ্ট্র ভুটান থেকেও বিদ্যুৎ নিয়ে আসার পরিকল্পনা বাংলাদেশের। গেল মাসের শেষ নাগাদ ভেড়ামারার গ্রিড স্টেশন পরিদর্শন করে স্বল্প দামে বিদ্যুৎ চুক্তির আশ্বাস দিয়েছেন ভুটানের মন্ত্রী লিওন পোওয়াংচুক। পাশাপাশি বাংলাদেশও আশা করছে ভুটানের বিদ্যুতে ভবিষ্যৎ ঘাটতি মোকাবেলার। নেপাল এবং ভুটানে প্রায় 80,000 মেগাওয়াট এই দুইটি রাষ্ট্রে হাইড্রো পাওয়ার ক্যাপাসিটি বিল্ড আপ করতে পারেন। আমরা এই পরিমাণ বিদ্যুতের থেকেও কিছু অংশ যদি বাংলাদেশে আমরা আনতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে পারবো। ভুটান হ্যাজ দ্য পটেনশিয়াল অফ হাইড্রো পাওয়ার। আমাদের দেশে জলবিদ্যুতের বিপুল সম্ভাবনা রয়েছে। এই বিদ্যুৎ যেমন মানসম্মত তেমনি সস্তা। বাংলাদেশকে বিদ্যুৎ দিতে ভুটান সম্পূর্ণ প্রস্তুত। দ্য চিপেস্ট ইলেকট্রিসিটি। জাতীয় উন্নয়নকে বিকশিত করতে সরকারি নীতি এখন আমদানি করা বিদ্যুতের উপর। সংশ্লিষ্টরা আশা করছেন, আমদানি করা বিদ্যুতে বাংলাদেশের অগ্রগতি। অন্যদিকে বিশ্লেষকদের পরামর্শ, ভবিষ্যতে বিদ্যুতের মতো স্পর্শকাতর এই খাতটি যাতে আমদানি নির্ভর না হয়ে পড়ে, সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে নীতি নির্ধারকদের। মূলত বিদ্যুৎ ও জ্বালানি বিশ্লেষকদের দাবি, কয়লা ভিত্তিক বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে সক্ষমতা বাড়াতে পারলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব। প্রাথমিক জ্বালানি এবং ফিনিশ প্রোডাক্ট সেটা 92% আমদানির উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। আমরা যদি দেশি কয়লা ব্যবহার করি তাহলে সেই আমদানি নির্ভরশীলতা হয় প্রায় 62%। অর্থাৎ আমরা অনেকটাই কমিয়ে আনতে পারি আমাদের আমদানি নির্ভরশীলতা। আমার নিজস্ব রিসোর্সকে আমি চিনবো, আমার সক্ষমতা বাড়াবো। কারণ আপনি যদি রিজিওনাল বিদ্যুতেও যান, রিজিওনাল বিদ্যুৎ চালাতে যে অপারেটিং এক্সপেরিয়েন্স লাগবে সেটা তো ভারতীয় ইঞ্জিনিয়াররা চালাবেন না, আমার দেশের লোক দিয়ে চালাতে হবে। কাজে আপনার নিজের সক্ষমতা 100% বৃদ্ধি করতে হবে। জ্বালানি নিরাপত্তার খাতিরেই নিজস্ব উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও মত বিশ্লেষকদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ভেড়ামারা, কুষ্টিয়া।
সিন্ডিকেটের কারণে কোরবানির পশুর চামড়া বিক্রি করতে না পেরে নিঃস্ব হতে বসেছে চট্টগ্রামের কয়েকশো চামড়া ব্যবসায়ী। কোরবানির পর ৪০ দিন পেরিয়ে গেলেও অনেকটা ঢিমে তালে চলছে চামড়া বেচাকেনা। ব্যবসায়ীদের দাবি প্রতি পিস চামড়া অন্তত ২০০ টাকা কমে বিক্রি করতে হচ্ছে তাদের। এই অবস্থায় গুদামগুলোতে এখনো পড়ে আছে হাজার হাজার পিস চামড়া। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অন্যান্য বছরের মতো গত বছরও কোরবানির ২০ থেকে ২৫ দিনের মধ্যে চট্টগ্রামে বিক্রি হয়েছে ৪,৮০,০০০ পিস কোরবানির চামড়া। কিন্তু এবার পুরো চিত্রই পাল্টে গেছে। কোরবানির দীর্ঘ সময় পেরিয়ে গেল চামড়া বিক্রির হার শূন্যের কোঠায়। কারণ হিসেবে ব্যবসায়ীরা চামড়ার দাম পড়ে যাওয়াকেই দুষছেন। এরা মাল মূল্য হচ্ছে ৭০-৭২ টাকা করে, আমরা মাল কিনছি ১১০ টাকা, ৯০-৯৫ টাকা এইভাবে কিন্তু আমাদের ২০০-২৫০ টাকা লস, কিন্তু কস্টিং খরচা বেশি। প্রকৃত দামে চামড়া বিক্রি করতে না পারায় আড়তদারদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আর ট্যানারি মালিকের প্রতিনিধি বলছেন, আন্তর্জাতিক বাজারে গত বছরের চামড়া বিক্রি না হয় তাদের দেশীয় বাজার থেকে ধীরগতিতে চামড়া কিনতে হচ্ছে। চাহিদা কম হওয়াতে ক্ষতির সম্মুখীন হয়েছে সবাই। গড়পত্তা প্রতি পার পিছে ২০০, ২৫০, ৩০০ টাকা এরকম লস হইতেছে। চামড়া তো অনেক রয়ে গেছে, গত বছরের চামড়া কেউ বেচতে পারে নাই, আর এখন বিক্রি যেটাই আসতেছে ওটা কম প্রাইস হইতেছে, এই কারণে চামড়া কেউ কিনতে চাইতেছে না। বৃহত্তর চট্টগ্রামে এবার ৫.৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও সংগৃহীত হয়েছে ৩.৫ লাখ পশুর চামড়া। নগরীর মুরাদপুর থেকে অক্সিজেন মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা রয়েছে এ ধরনের ছোট বড় ২০০ আড়ত, যেখানে চামড়া প্রক্রিয়াজাত করা হয়। এখন সবগুলো গুদামেরই একই চিত্র, অবিকৃত অবস্থায় পড়ে আছে হাজার হাজার পিস চামড়া। এক্ষেত্রে ব্যবসায়ীরা যেমন ক্ষতির মুখে পড়ছেন, তেমনি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। নগরীর মুরাদপুর আতুরা ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। সিলেটে ১৭টি স্কুলের সঙ্গে ব্রিটেনের ১৭টি স্কুলের কানেক্টিং ক্লাসরুম কর্মসূচির মধ্য দিয়ে অবশেষে বাংলাদেশি বংশোদ্ভূত কার্ডিফের সাবেক ডেপুটি লর্ড মেয়র আলী আহমেদ শিক্ষার উন্নয়নে কাজ করার স্বপ্ন সফল হয়েছে। এর আওতায় দুই দেশের স্কুলগুলো একে অপরের সঙ্গে শিক্ষা কার্যক্রম বিনিময় করবেন। এজন্য ওয়েলসের শিক্ষক সহ ২০ সদস্যের প্রতিনিধি দল এখন সিলেটে। সফররত শিক্ষকরা বলছেন, বিশ্বের অনেক দেশের চেয়ে নিরাপদ বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। সিলেটের কৃতি সন্তান আলী আহমদ কার্ডিফ সিটির ডেপুটি লর্ড মেয়র থাকাকালীন সময় বাংলাদেশের শিক্ষার উন্নয়নে ব্রিটেনের স্কুলের সাথে কানেক্টিং প্রোগ্রাম চালুর পরিকল্পনা নেন। দীর্ঘদিন পর ব্রিটিশ সরকারের অনুমতিও পান। তারই অংশ হিসেবে কার্ডিফের ১৭টি স্কুলের সাথে সিলেটের ১৭টি স্কুলের কানেক্টিং ক্লাসরুম প্রোগ্রাম চালু হয় মঙ্গলবার। আর এ লক্ষ্যে ৩১ অক্টোবর ওয়েলসের ১২ জন স্কুল শিক্ষক সহ ২০ সদস্যের একটি দল এখন হযরত শাহজালালের নগরীতে। এডুকেশনের মাধ্যমে সাহায্য করা যায় আমাদের স্কুলদেরকে, টিচারদেরকে, ছাত্রদেরকে, এটাই হলো উদ্দেশ্য। কার্ডিফের শিক্ষকরা সিলেটের নির্ধারিত স্কুলগুলো পরিদর্শন করে তাদের অভিজ্ঞতা আদান প্রদান করছেন। এই কর্মসূচির মাধ্যমে দুদেশ একে অপরের সঙ্গে শিক্ষা কার্যক্রম বিনিময় করতে পারবে। পাশাপাশি ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো বন্ধুত্বপূর্ণ হবে। এদিকে ব্রিটেন সহ পশ্চিমা বিশ্বের অনেক দেশ বাংলাদেশে চলাফেরায় সতর্কতা জারি করলেও সফররত শিক্ষকরা জানালেন, নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট তারা। আমাদেরকে যে নিরাপত্তা দেওয়া হয়েছে তাতে আমরা অনেক খুশি। বাংলাদেশ একটি সুন্দর দেশ এবং এখানকার মানুষও অনেক ভালো। ব্রিটিশ প্রতিনিধিরা রোববার দেশে ফিরে যাবেন। পরে বাংলাদেশের প্রতিটি স্কুল থেকে একজন করে শিক্ষককে প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে ব্রিটেনে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। রাজশাহীতে ঋণের টাকা উঠিয়ে না দেয়ায় স্ত্রীর চোখ তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আহত গৃহবধূ রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত সিরাজ পলাতক রয়েছেন। তবে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। স্বামীর পাশবিক নির্যাতনের শিকার হয়ে গত দুদিন ধরে হাসপাতালের বেডে চিকিৎসাধীন গৃহবধূ নুরেশা বেগমের চোখের যন্ত্রণা যেন কমছে না। স্বজনদের অভিযোগ, বেসরকারি সংস্থা থেকে ২ লাখ টাকা ঋণ উঠিয়ে দিতে স্ত্রী নুরেশা বেগমকে চাপ দেয় পবা উপজেলার বৈরাগী এলাকার সিরাজুল ইসলাম। এতে রাজি না হওয়ায় গত ১ নভেম্বর রাতে তাকে বেধড়ক মারধর করার পর আঙ্গুল দিয়ে তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করে স্বামী সিরাজুল। খবর পেয়ে নুরেশাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
আপত্তি করে স্বজনরা। লোনের টাকা নিয়ে আমি বললাম যে আমি মরবো, তবু আমি তোমাকে লোন করে দিব না। আর পিছ থেকে আমাকে 2টা না 3টা বাড়ি মারে কি দিয়ে আমি বলতে পারবো না, কিন্তু আমি অজ্ঞান হয়নি। ওই ভাবেছে অজ্ঞান হলে ওই আমার চোখ দুটা আরামে তুলবে। আমরা যে কাল থেকে বিয়ে দিয়েছি টাকার অত্যাচার মেয়ের টানার জন্য, এই ক্ষেত্রে আমার মেয়ের অত্যাচারে জ্বালাতে আমার মেয়ের চোখের এর বিচার চাই, চোখের বদলে বিচার চাই আমি। আর আঘাত গুরুতর হওয়ায় একটি চোখ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। ডান চোখে এখনো দৃষ্টি স্বাভাবিক অবস্থার মধ্যে আসে নাই, এটা এখনো আশঙ্কা মুক্ত অবস্থায় আমরা আনতে পারিনি। এদিকে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। ঘটনাটা আমরা দেখেছি, তদন্তাধীন আছে এবং মামলা হয়েছে, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা আছে। এই ঘটনায় মঙ্গলবার শাহ মখদুম থানায় সিরাজুল ইসলাম সহ দুজনকে আসামি করে একটি মামলা করেছে নির্যাতিতার মা। তবে আসামিরা পলাতক রয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি নিরাপত্তার জন্য ডগ স্কোয়াড সহ বিজিবির 6 সদস্যের একটি প্রতিনিধি দল মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে স্কোয়াড মোতায়েন থাকবে বলে জানানো হয়। সকাল 10:30টার দিকে বিমানবন্দরে এই ডগ স্কোয়াড মোতায়েন করা হয়। পরে বিমানবন্দরের ভেতরে যাত্রীদের লাগেজ তল্লাশি করা হয়। এ সময় বিজিবি ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে সাম্প্রতিক নাশকতার আশঙ্কায় বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও সন্দেহজনক কোনো দ্রব্য তল্লাশির ব্যবস্থা ছিল না। তবে এখন থেকে এই স্কোয়াডের সদস্যরা বিমানের যাত্রী ও তাদের মালামাল তল্লাশি করবে বলে জানায় বিজিবি। সিলেট এমজি ওসমানী বিমানবন্দরের সার্বিক নিরাপত্তাকে এনহ্যান্স করার জন্য নিরাপত্তা এক্সিস্টিং যে নিরাপত্তা সিস্টেমটা আছে তাদেরকে সহায়তা করার জন্যই আমাদের এই বিজিবির বিশেষ প্রশিক্ষিত ডগ স্কোয়াডটা আজকে থেকে মোতায়েন করা হচ্ছে। মুক্তমনা লেখক এবং ব্লগারদের মানবাধিকার রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে বাংলাদেশে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে নিউ ইয়র্কের প্রবাসী বাঙালি নাগরিক সমাজ। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই দাবিতে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করে তারা। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, মুনজার রহমান এবং মুজাহিদ আনসারি। এছাড়া মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরীও সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমরা বলতে চাই এরা মানবাধিকারের নামে দানবের অধিকার প্রতিষ্ঠা করছে। এই সমস্ত দানবাধিকার প্রতিষ্ঠানের সংগঠনগুলো বাংলাদেশে কোনো কার্যক্রম চলতে পারে না। দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে দিনাজপুরের ঘাগড়া ও গিরিজা খাল। পাশাপাশি খাল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ হওয়ায় বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন ব্যবস্থা। এতে বর্ষার সময়ে জলাবদ্ধতায় নাকাল হচ্ছেন পৌর বাসিন্দারা। এজন্য পৌর কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলাকেই দুষছেন তারা। তবে দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন পৌর মেয়র। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1851 সালে জেলা কালেক্টর মিস্টার স্কটের আমলে মহারাজা গিরিজানাথ দিনাজপুর শহরের জলাবদ্ধতা দূর করতে ঘাগড়া ও গিরিজা ক্যানেল দুটি খনন করেন। এরপর 1887 সালে সবশেষ খাল দুটি পুনঃখনন করা হয়। 128 বছর ধরে বন্ধ হয়ে আছে খাল দুটির সংস্কার ও সংরক্ষণ কার্যক্রম। বর্তমানে স্থানীয় প্রশাসনের উদাসীনতায় খাল দুটি ভরাট করে চলছে দখলের মহোৎসব। এতে বর্ষা মৌসুম এলেই পানিবন্দী হয়ে পড়ছে পৌর এলাকা। ফলে এক সময়ের দৃষ্টিনন্দন ঘাগড়া গিরিজা এখন পৌরবাসীর দুর্ভোগের কারণ। ক্যানেলটাকে দুই পাশ থেকে দখল করে নিচ্ছে, দখল করে নেওয়াতে আটো হয়ে যাওয়াতে আমাদের পানিগুলো যাচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে ধুলোবালিতে চড়াচ্ছে, তারপর বাড়ি বাড়ির ময়লা ফেলতেছে। এলাকাবাসী গন্ধের জন্য শুধু বর্ষাকালটা বাদ দিয়ে বাকি 10 মাস গন্ধের জন্য কেউ বসবাস করতে পারে না এখানে। এদিকে খাল দুটি সংস্কারের উদ্যোগ না নিলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হবে বলে মনে করেন এই পরিবেশবিদ। পৌর এলাকার কোনো পানি বের হওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। আমরা চাই যে দিনাজপুরে ঐতিহ্যবাহী যে আমাদের খাল আছে, এই গিরিজানা খাল, এটা সংস্কারের জন্য, এটা উন্নয়নের জন্য সরকার পদক্ষেপ নেবে। তবে দ্রুত খাল দুটি সংস্কারের আশ্বাস দিলেন পৌর মেয়র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের অধীন থেকে আমরা 3 কোটি টাকা বরাদ্দ পেয়েছি ঘাগড়া এবং গিরিজা ক্যানেল খননের জন্য। 12টি ওয়ার্ড নিয়ে গঠিত দিনাজপুর পৌরসভার জনসংখ্যা 1,86,000। সময় সংবাদ, দিনাজপুর।
প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল না থাকায় ব্যাহত হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম। ডিজিটাল এক্স-রে মেশিন, সিটি স্ক্যান মেশিন সহ অনেক যন্ত্রই বিকল হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। এতে বিপাকে পড়েছেন রোগীরা। বিষয়টি স্বীকার করে জনবলের অভাবকেই দায়ী করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে দ্রুত সমস্যার সমাধান করে আধুনিক হাসপাতাল গড়ে তোলার আশ্বাস দিলেন জেলার সিভিল সার্জন। বাহার রায়হানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চিকিৎসা সেবা নিতে প্রতিদিন পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে হাজার হাজার মানুষ আসেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু সময়ের সাথে রোগীর চাপ বাড়লেও বাড়েনি প্রয়োজনীয় লোকবল। ডিজিটাল এক্স-রে মেশিন নষ্ট হওয়ায় কাজ চলছে পুরনো এক্স-রে মেশিন দিয়ে, আর এমআরআই মেশিন চলছে না নষ্ট ইউপিএস এর জন্য। 500 শয্যা থাকলেও নিয়মিত রোগী ভর্তি থাকছে 700 থেকে 800। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। 2 দিন আইছি, সিট পাই না, খুব কষ্ট পাইতে আছি। এমআরআই মেশিন নষ্ট, এটা পরীক্ষা দিছে, বাড়িতে করতে হলে 9000 টাকা লাগে। যদি আরেকটা ইউনিট বাড়ানো হয় এবং আউটডোর একটি বাড়ানো হয় তাহলে আমাদের সাথে সাথে পেশেন্টদের অনেক সুবিধা হয়। সমস্যার কথা স্বীকার করে হাসপাতাল পরিচালক জানান, সমাধানের জন্য বিষয়গুলো স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আমার যে জনবল আছে তারা খুব সেবার মান ভালো দিচ্ছেন এবং ওনারা ডেডিকেটেড। কিছু কিছু প্রবলেম আছে যেগুলো আমরা লোকালি সারাই ফেলতে পারি। এদিকে হাসপাতালটিকে আধুনিকায়ন করতে ও সেবার মান বাড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ এ কর্মকর্তা। বিভিন্ন যন্ত্রপাতিগুলি মেরামত সহ নতুন যন্ত্রপাতি যদি সরবরাহ করা হয়, কুমিল্লার এতদ অঞ্চলের সকল মানুষের যেটা স্বাস্থ্য সেবার কেন্দ্রস্থল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, সেই ভালোভাবে সেই সেবা প্রদান করতে পারবে। 1992 সালে 250 শয্যা নিয়ে শুরু হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম। 2009 সালে তা উন্নীত করা হয় 500 শয্যায়। সময় সংবাদ, কুমিল্লা। এদিকে প্রয়োজনীয় চিকিৎসক আর যন্ত্রপাতি না থাকায় ব্যাহত হচ্ছে বাগেরহাট সদর হাসপাতালের কার্যক্রম। এতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে বাগেরহাটের 9 উপজেলার মানুষ। বিষয়টি স্বীকার করে জনবলের অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রায় 17 লাখ মানুষের জেলা বাগেরহাটের সরকারি চিকিৎসা কেন্দ্র বাগেরহাট সদর হাসপাতাল। প্রতিদিন 400 থেকে 500 রোগী আসেন চিকিৎসা নিতে। বাড়তি রোগীর চাপে 1997 সালে হাসপাতালটি 100 শয্যায় উন্নীত করা হলেও বাড়ানো হয়নি প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসা যন্ত্রপাতি। 24 জন চিকিৎসক থাকার কথা থাকলেও কাজ করছেন মাত্র 10 জন চিকিৎসক। এতে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষুব্ধ চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা। এদিকে বিষয়টি স্বীকার করে শূন্য পদগুলোতে জনবল নিয়োগের দাবি জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোশাররফ হোসেন। বাগেরহাটের সদর হসপিটালে আমরা দূর দূরান্ত থেকে আসার পরে কোনো ভালো চিকিৎসা পাইনি। আমার ওয়াইফটা নিয়ে অসুস্থ, এই জায়গায় আসার পরে আমি ভালো কোনো চিকিৎসা পাচ্ছি না, ভালো কোনো ডাক্তার পাচ্ছি না। ডাক্তারের সমস্যা, ডাক্তারের সময় থাকে না। হসপিটাল অবস্থা এরকম হয়, তাহলে আমরা এই রোগী নিয়ে কি করব? সার্জারি ডাক্তার, চক্ষু ডাক্তার এগুলো না থাকার কারণে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তারপরেও আমরা চেষ্টা করি রোগীদেরকে সেবা দেওয়ার জন্য। আমাদের হসপিটালের সবচাইতে বড় সমস্যা হচ্ছে ম্যান পাওয়ার সমস্যা। সব সেক্টরেই জনবল খুবই কম। দেশের বাইরের খবর। 4 বছর পেরিয়ে 5 বছরে পা রেখেছে সিরিয়ার গৃহযুদ্ধ। রাশিয়ার বিমান বাহিনীর সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধে অগ্রগতি পাওয়ার দাবির পর এবার সেখানে প্রথমবারের মতো আকাশযুদ্ধে পারদর্শী F-15CS যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এই ঘটনা সিরিয়া যুদ্ধে নতুন মাত্রা নিয়ে আসবে। গেল 30 সেপ্টেম্বর থেকে সিরিয়ার আইএস অবস্থানগুলোতে হামলা শুরু করে রুশ যুদ্ধ বিমানগুলো। রাশিয়ার বিমান বাহিনীর দাবি, হামলা শুরুর পর থেকেই আইএস এর বিরুদ্ধে যুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি পেয়েছে তারা। কিন্তু শুরু থেকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, আইএস বিরোধী যুদ্ধের নামে রাশিয়া সিরিয়ায় আসাদ বিরোধী বিদ্রোহীদের ওপর হামলা চালাচ্ছে। এর মাধ্যমে রাশিয়া দেশটিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে টিকিয়ে রাখতে চায় বলেও অভিযোগ তাদের। এ পরিস্থিতিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদ মাধ্যম ডেইলি বিস্ট খবর প্রকাশ করে, সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে বেশ কয়েকটি F-15CS যুদ্ধ বিমান পাঠাচ্ছে পেন্টাগন। এই বিমানগুলো শুধুমাত্র আকাশ যুদ্ধে ব্যবহারের জন্যই বিশেষভাবে তৈরি। পেন্টাগন মুখপাত্র লরা সিল জানান, কয়েকদিনের মধ্যেই বিমানগুলো তুরস্কের ইনসারলিক বিমান ঘাঁটিতে পাঠানো হবে। সেগুলো সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে ব্যবহৃত অন্যান্য বিমানগুলোকে সহায়তা করতে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। তবে সংবাদ মাধ্যমটির ধারণা, সিরিয়ায় রুশ সুখোই 13 বিমানের উপস্থিতির জবাবেই F-15CS যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সুখোই 13 বিমানগুলো বিশেষভাবে আকাশ যুদ্ধে ব্যবহারের জন্যই তৈরি। মার্কিনীদের এ ধরনের বিমান পাঠানো সিরিয়া সংকটে নতুন মাত্রা যোগ করবে বলেও মত তাদের।
জাতিসংঘের হিসেব মতে সিরিয়ায় গেল 4 বছরের গৃহযুদ্ধে 2.5 লাখেরও বেশি নাগরিক নিহত হয়েছেন, আর সর্বস্ব হারিয়ে গৃহহীন হয়েছেন 40 লাখেরও বেশি মানুষ। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। রুশ মেট্রোজেট বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে ককপিট থেকে কিছু অসংলগ্ন শব্দ শোনা গেছে বলে মিশরীয় তদন্ত কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম। বিধ্বস্ত প্লেনটির উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সের রেকর্ডিংয়ে এই শব্দ শোনা যায় বলে জানিয়েছে গণমাধ্যমটি। নাম প্রকাশের অনিচ্ছুক কায়রোর এক তদন্ত কর্মকর্তা জানান, রাডার থেকে উধাও হয়ে যাওয়ার পরও মুহূর্তে বিমানটির ককপিটে ওই শব্দ শোনা যায়, যা সাধারণত কোনো বিমান বিধ্বস্ত হওয়ার সময় হয় না। মার্কিন স্যাটেলাইট ইমেজের বিমানটি বিধ্বস্ত হওয়ার আগের কিছু ছবি প্রকাশ হওয়ার পর এই তথ্য জানা গেল। তবে বরাবরের মতো রুশ তদন্ত দল এখনও বলছে বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনে কোনো জঙ্গি তৎপরতা নেই। তাদের বক্তব্য, কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং মিসাইল হামলা করে বিমানটি ভূপাতিত করার যে দাবি আইএস জঙ্গি গোষ্ঠী করেছে তাও সঠিক নয় বলে দাবি তাদের। প্রথমবারের মতো আলোচনার টেবিলে বসতে যাচ্ছে বৈরী দুই দেশ চীন এবং তাইওয়ান। মঙ্গলবার তাইওয়ানের প্রেসিডেন্ট মাই ইং-জিউর কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার সিঙ্গাপুরে ঐতিহাসিক এ বৈঠক হওয়ার কথা রয়েছে। 1949 সালে চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাইওয়ান। এরপর থেকে তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসলেও চীন তাইওয়ানকে নিজেদের অঙ্গরাজ্য হিসেবে দাবি করায় দুদেশের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছে। তবে 2008 সালে মা ইং দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীনের সাথে সম্পর্ক উন্নয়নে সচেষ্ট হয়ে ওঠেন তিনি। এরই প্রেক্ষিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সিঙ্গাপুরে আলোচনায় বসতে যাচ্ছেন তিনি। এদিকে চীনা কর্মকর্তারা জানিয়েছেন, আন্তদেশীয় শান্তি প্রতিষ্ঠায় তাইওয়ানের সাথে আলোচনায় বসবেন চীনা প্রেসিডেন্ট। পশ্চিম লন্ডনের ব্র্যাকনেল শিল্পাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, বিস্ফোরণের ফলে ব্র্যাকনেলের রেল যোগাযোগও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পরই শিল্পাঞ্চলটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে দমকল বাহিনী, তাদের সাথে মাঠে নেমেছে পুলিশও। প্রত্যক্ষদর্শীরা বলছে, একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে সেখানে। খেলার খবর, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে প্যারিস সেন্ট জার্মেইনকে 1-0 গোলে হারিয়ে এ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। অপর ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল আস্তানার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ। এ ড্রয়ের ফলে শীর্ষস্থানে থাকা বেনফিকা থেকে 2 পয়েন্ট পিছিয়ে পড়েছে রোজি ব্লাঙ্কোসরা। এই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা লড়াইয়ে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইনের মুখোমুখি হয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দুই দলের সেরা একাদশে ক্লাবের পক্ষে সর্বোচ্চ গোলদাতা স্ট্রাইকার নিয়ে এদিন মাঠে নামে তারা। যদিও ম্যাচের শুরুতে পিএসজির একের পর এক আক্রমণে ইনজুরির কারণে দলে না থাকা বেল, বেনজেমাদের অভাব ভালোভাবেই উপলব্ধি করতে পারছিল রোনালদোরা। তবে ম্যাচের 22 মিনিটের মধ্যে দলের দুজন খেলোয়াড়ের ইনজুরির কারণে মাঠ ছাড়ায় পিএসজির আক্রমণের ধার কমতে থাকে। ফলে রক্ষণভাগ সামলাতে ব্যস্ত থাকা মাদ্রিদিস্তানরা সুযোগকে কাজে লাগায়। ম্যাচের 35 মিনিটে মার্সেলোর বদলি হিসেবে নামা ডিফেন্ডার নাচোর গোলে উচ্ছ্বাসে মেতে ওঠে হাজার হাজার রিয়াল ভক্ত। বিরতির আগে আর কোনো গোল না হওয়ায় 1-0 গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুদল। বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে পিএসজি। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বেনিতেজের শিষ্যরা। পিএসজির বিপক্ষে প্রথম লেগের ম্যাচে 1-1 গোলে ড্র করেছিল মাদ্রিদিস্তানরা। এই জয়ে 10 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করল রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে সি গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ে কাজাখস্তানের ক্লাব আস্তানার মুখোমুখি হয় স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ। স্বাগতিক আস্তানার মাঠ হওয়ায় শুরু থেকে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি রোজি ব্লাঙ্কোসরা। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলতে থাকে ম্যাচটি। তবে ম্যাচের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করায় দু দলের কেউই কোনো গোল করতে পারেনি। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে তারা। এই ড্রয়ের ফলে বেনফিকা থেকে 2 পয়েন্ট পিছিয়ে থেকে 7 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। এর আগে প্রথম লেগের ম্যাচে আস্তানার বিপক্ষে 4-0 গোলের বিশাল জয় পেয়েছিল রোজি ব্লাঙ্কোসরা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের বি গ্রুপের ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে রুনির করা একমাত্র গোলে সিএসকে মস্কোকে 1-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অপর ম্যাচে সেভিয়াকে 3-1 গোলে হারিয়ে ডি গ্রুপের শীর্ষস্থান দখল করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে সিএসকে মস্কো শুরু থেকেই বেশ চাপের মুখে রাখে স্বাগতিকদের। ফলে বারবার আক্রমণ করেও তেমন সুবিধা করতে পারেনি রেড ডেভিলরা। প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়াতে থাকে ভ্যান হলের শিষ্যরা। ফলে ম্যাচের 79 মিনিটে প্রথম গোলের দেখা পায় ইংলিশ জায়ান্টরা।
জেসি লিনকার্ডের ক্রস থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন দলের ইংলিশ তারকা ফুটবলার ওয়েন রুনি। এই জয়ে 7 পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষস্থান দখল করল রেড ডেভিলরা। প্রথম লেগের ম্যাচে মস্কোর সাথে 1-1 গোলে ড্র করেছিল মাদ্রিদিস্তানরা। টেনিসের খবর। প্যারিস ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সার্বিয়ান নোভাক জোকোভিচ ও সুইস তারকা স্তানিস্লাস ওয়ারিঙ্কা। জোকো দ্বিতীয় রাউন্ডে সহজ জয় পেলেও লড়াই করে টাইব্রেকারে জয় তুলে তৃতীয় রাউন্ডে উঠেছেন ওয়ারিঙ্কা। প্যারিস ওপেনের তৃতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে ব্রাজিলের থমাস বেলুচির বিপক্ষে কোর্টে নামেন বিশ্বসেরা টেনিস তারকা জোকোভিচ, যেখানে প্রথম সেটেই 7-5 গেমে বেলুচিকে হারান এই সার্বিয়ান। এরপর দ্বিতীয় সেটেও বেলুচিকে পাত্তা দেননি আসরের 3 বারের চ্যাম্পিয়ন জোকো। ফলে 6-3 গেমে দ্বিতীয় সেট জিতে আসরের তৃতীয় রাউন্ডে ওঠেন জোকোভিচ। এদিকে আরেক ম্যাচে অস্ট্রেলিয়ান বার্নার্ড টমিকের বিপক্ষে প্রথম সেটে 6-3 গেমে সহজে জয় তুলে নেন সুইস তারকা ওয়ারিঙ্কা। এর পরের সেট টাইব্রেকে গড়ালেও টমিককে 7-6 গেমে হারিয়ে আসরের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন বিশ্বের চতুর্থ সেরা টেনিস খেলোয়াড় ওয়ারিঙ্কা। সময় সংবাদের এই পর্যায়ে থাকছে অন্যরকম একটি খবর। কানাডার এক শিল্পী অনন্য দক্ষতায় কিভাবে রং তুলি আর কাগজের ক্যানভাস ছাড়াই ফুটিয়ে তোলেন তার শিল্পকর্ম, সেই খবরই থাকছে এবার। দেখে হ্যালোইন পার্টির আয়োজন চলছে বলে ভাবছেন তো? গ্লাস ভরা রং বেরঙের এই বস্তু আসলে কোমল পানীয় নয়, এগুলো রঙিন পানি। সাদা পানিতে এমন রং গুলে গ্লাসে সাজিয়ে রাখা হচ্ছে। ভাবছেন কেনই বা কেউ পানিতে রং মিশিয়ে এমন গ্লাসে ভরে রাখবেন, আর কেনই বা তার জন্য চলবে এত আয়োজন? এর কারণ সার্জ বেলো। কানাডার এই শিল্পী তার ভিন্নধর্মী শিল্পকর্মের জন্য বিখ্যাত। দূরদৃষ্টি, অধ্যবসায়, একাগ্রতা, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে তিনি একের পর এক শিল্পকর্ম তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছেন সবাইকে। এবারও ব্যতিক্রম নয়। টানা 62 ঘন্টা কাজ করে তিনি এবার তৈরি করেছেন পানি চিত্র। এতে আবার 100 জন স্বেচ্ছাসেবী তাকে সাহায্য করেছেন। ব্যবহৃত হয়েছে 15,000 লিটার পানি, প্রায় 7 কাপ রং এবং 66,000 কাপ। আর এই শিল্পকর্মটির ছবি তুলতে ফটোগ্রাফারকে লিফটিং যন্ত্র দিয়ে তোলা হয় দোতলা সমান উঁচুতে। সবশেষে যখন ছবি তোলা হয় সার্জের শিল্পকর্মের, তখন আর কি আবারও অবাক হয়ে যান সবাই তার এই কাজ দেখে। তানজিম মুনিয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সাভারের চেকপোস্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিল্প পুলিশ নিহত। ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসীদের গুলিতে 5 পুলিশ সদস্য জখম। রাজধানীতে ইতালি প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুল পড়ুয়া মেয়ে নিহতের ঘটনায় দারোয়ান সহ 3 জন আটক। শিল্প ও মিডিয়া পল্লীর জন্য প্লট বরাদ্দ হলেও তেজগাঁ শিল্প এলাকার অধিকাংশ প্লট ব্যবহার করছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত গণপূর্ত মন্ত্রণালয়ের। ঘাটতি মেটাতে ভুটান থেকে স্বল্প মূল্যে জলবিদ্যুৎ আনতে চায় বাংলাদেশ। আমদানি নির্ভরতা কমাতে নিজস্ব উৎপাদন বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এবং দলীয় কিংবা ব্যক্তিগত স্বার্থে বারবার সংবিধান সংশোধন করায় ব্যাহত হয়েছে মূল উদ্দেশ্য, বলছেন প্রণেতারা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফিরে পেয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।